সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি সম্পর্কিত একটি রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে 25,90,000 বেকার রয়েছে, যেটা 2023 সালে ছিল 20,70,000। এই পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে 2023 সালের তুলনায় 2024 সালের বেকারত্বের হার বেড়েছে, অর্থাৎ প্রায় 1 লক্ষ বেকার বেড়েছে। দেশে উচ্চশিক্ষা ক্রমাগত হারে বেড়ে যাওয়ায়, বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানও বৃদ্ধি পাওয়ায়, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় এই বেকারত্বের পরিমাণও বেড়ে যাচ্ছে বলে ধারণা করা যায়। কারণ যে পরিসংখ্যানে যে সংখ্যাটির কথা বলা হয়েছে, এই সংখ্যায় মূলত উচ্চশিক্ষিতরাই বেশি রয়েছে এবং উচ্চশিক্ষিতরাই বেশি বেকার বাংলাদেশে। আজকে আমি যে বিষয়টি মূলত তুলে ধরতে চাই সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে একটা সমন্বয়ের প্রশ্ন। কারণ নিয়োগকারী প্রতিষ্ঠানরা কি ধরনের শিক্ষার্থীদের চাচ্ছে, কি ধরনের কারিকুলামের ভিত্তিতে গড়ে ওঠা জ্ঞান অর্জন করা শিক্ষার্থীদের তারা চাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠান কি ধরনের জ্ঞান দিচ্ছে, এর একটা সমন্বয় খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। নানা কারণে আমাদের বিভিন্ন পড়াশোনা বিভিন্নভাবে চাকরির বাজারে খুব একটা ম্যাচ করে না। চাকরির বাজারে কোনো পড়াশোনা গুরুত্বপূর্ণ, কোনো পড়াশোনার খুব বেশি মূল্যায়ন করা হয় না। কারণ দেখা যাচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা ইতিহাস পড়ে ব্যাংকে চাকরি করতে হচ্ছে। তো ব্যাংকিং একটি সাবজেক্ট রয়েছে, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, সেটা একটা আলাদা প্রশ্ন যে সেখানে এক্সপার্টাইজ গড়ে তোলা হচ্ছে। কিন্তু চাকরির বাজারে যাওয়ার জন্য, অর্থাৎ চাকরি পাওয়ার জন্য কিন্তু ওই ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স যা পড়ানো হয় তা কিন্তু চাকরির যে পরীক্ষা হয় তার সঙ্গে মিলে না। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানে পড়া হোক আর সমাজবিজ্ঞানে পড়া হোক আর ইতিহাসে পড়া হোক, শিক্ষার্থীরা তাদের পড়াশোনার নজর দিয়ে থাকে চাকরি কেন্দ্রিক, তাছাড়া তাকে চাকরি পাওয়া কঠিন হয়ে যায়। এই জন্য একজন শিক্ষার্থী কিভাবে চাকরি পেতে পারে, কি পড়াশোনায় চাকরি পেতে পারে, নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে এর সমন্বয় খুব জরুরি হয়ে দাঁড়িয়ে। কারণ আমরা প্রায় শুনে থাকি নিয়োগকারী প্রতিষ্ঠান দক্ষ জনশক্তির অভাব বোধ করছেন এবং সবসময় তারা বলে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে ধরনের শিক্ষার্থীরা পাশ করে যায় তারা যে ধরনের দক্ষতা চায়, নিয়োগকারী প্রতিষ্ঠান যে ধরনের দক্ষতা চায় সেই দক্ষতা নিয়ে তারা সেখানে যেতে পারে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর একটা রিপোর্ট দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের পাশ করে যাওয়া 66% বেকার। অর্থাৎ তারা একটা স্টাডি করে দেখেছিল যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যারা যাচ্ছে তারা দক্ষতা এবং যোগ্যতার অভাবে অথবা নিয়োগকারী প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক দক্ষতা না থাকায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই বেকারত্বের গ্লানি নিয়ে চলছে। অর্থাৎ 66%ই বেকার হিসেবে খুঁজে পাওয়া গেছে উক্ত গবেষণায়। তো বর্তমান সময়ে সরকারের পক্ষ থেকে একটি আউটকাম বেসড, যেটাকে OBE বলা হয়, আউটকাম বেসড এডুকেশন বা কারিকুলাম প্রণয়নের জন্য গুরুত্ব প্রদান করে যাচ্ছে এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়কে নানাভাবে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যে আউটকাম বেসড পড়াশোনার কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশে কতটা কার্যকর হবে অথবা বাংলাদেশের যেসব নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে তারা সেটাকে কতটা ফ্রুটফুলভাবে গ্রহণ করতে পারবে, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। আমরা যদি পৃথিবীর অর্থনৈতিকভাবে শক্তিশালী বিভিন্ন রাষ্ট্রের কথা চিন্তা করি, যেমন চীনের কথা যদি বলি, সেখানে কিন্তু মূলত কর্মমুখী শিক্ষা ব্যবস্থা এবং কিভাবে একটা শিক্ষাকে কর্মক্ষেত্রে কাজে লাগানো যায়, কিভাবে একজন শিক্ষার্থীকে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়, সেই বিষয়টি তারা খুব মনোযোগের সঙ্গে বিবেচনা করেন এবং সেই বিবেচনা করে সেই অনুযায়ী তারা আউটকাম বেসড পড়াশোনার ব্যবস্থা করে থাকেন। কিন্তু এমন কিছু সাবজেক্ট বা এমন কোনো বিষয় পড়াশোনা করতে গিয়ে যেটি মূলত অনেক সময় চাকরির ক্ষেত্রেও কাজে লাগে না অথবা নিজের দক্ষতাও তৈরি করে না, শুধুমাত্র পড়া, মুখস্থ করা এবং পরীক্ষায় লেখা ছাড়া আর কোনো কিছু হয়তো সেখানে কাজ করে না, সেই বিষয়গুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের বিশেষভাবে বিবেচনা করে দেখা উচিত। পরিষ্কার অর্থে যদি আমরা বলতে পারি যে মূলত বাংলাদেশে বেকারত্বের পরিমাণটা বেড়ে যাচ্ছে, যে কারণে বাড়ছে তার মূল একটা কারণ হিসেবে আমরা যদি চিহ্নিত করি তাহলে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের সমন্বয়টি যথাযথভাবে হচ্ছে না। অর্থাৎ যারা নিয়োগ দিচ্ছে, নিয়োগকর্তা, যারা এমপ্লয়ার, তারা কিভাবে একজন গ্র্যাজুয়েটকে চাচ্ছে, কি ধরনের দক্ষতা চাচ্ছে,
কি ধরনের যোগ্যতা চাচ্ছে সেইটা, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কি ধরনের সিলেবাস বা কি ধরনের কারিকুলাম বা প্রপোজ করছে বা কি ধরনের কারিকুলামে পড়াশোনা করাচ্ছে, সেই বিষয়টা কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখা দরকার। এবং এটি ভাবার মধ্য দিয়ে একটি কর্মমুখী শিক্ষা কিভাবে করা যেতে পারে এবং একটা শিক্ষাকে কি করে কাজে লাগানো যেতে পারে, বেকারত্ব কিভাবে দূর করা যেতে পারে, শুধুমাত্র চাকরির বাজার কেন্দ্রিক না হয়ে কিভাবে একজন শিক্ষার্থী নিজের পায়ে দাঁড়াতে পারে এবং উদ্যোক্তা হয়ে উঠতে পারে, এবং কি ধরনের দক্ষতা এবং যোগ্যতা থাকলে একজন শিক্ষার্থী সেই বিষয়টি কাজে লাগাতে পারে, সেটি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে ভেবে দেখা দরকার। যদি আমরা ভেবে দেখতে পারি তাহলে কিন্তু বেকারত্ব কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু যদি আমরা গতানুগতিক ওয়েতে পড়াশোনা, গতানুগতিক ওয়েতে কারিকুলাম তৈরি করতে থাকি এবং গতানুগতিক ওয়েতেই বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নতুন নতুন অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললাম, কিন্তু পড়াশোনাটি কর্মমুখী পড়াশোনা হলো না, সেক্ষেত্রে কিন্তু বেকারত্বের হার বাড়তেই থাকবে। যেমন আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা রিপোর্ট দিয়ে শুরু করেছিলাম, সেখানে কিন্তু দেখা গেছে যে ত্রৈমাসিক যে শ্রমশক্তি রিপোর্ট, সেখানে কিন্তু দেখা গেছে যে গত বছরের তুলনায় এই বছরে অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালে বেকারত্বের সংখ্যা প্রায় 1 লক্ষ বেড়ে গিয়েছে। তো আমাদের যেভাবে বিশ্ববিদ্যালয় বেড়ে যাচ্ছে, যেভাবে প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছে, বিভিন্ন অনেক ক্ষেত্রে এক জেলায় একাধিক বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটি যদি দিনে দিনে বাড়তেই থাকে তাহলে এই বেকারত্বের হারও, বিশেষ করে উচ্চশিক্ষায় যে বেকারত্ব, সেটিও কিন্তু বাড়তে থাকবে। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো ভাবতে হবে, সরকারকেও ভাবতে হবে যে কি ধরনের শিক্ষার্থী বা কি ধরনের গ্র্যাজুয়েট আমরা তৈরি করলে সেই গ্র্যাজুয়েট বেকার হিসেবে প্রতিগণিত হবে না, বরং নিজেকে নিজের পায়ে দাঁড়িয়ে আরো অনেকের জন্য, যারা অল্প শিক্ষিত, মধ্যশিক্ষিত, তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে, সেই বিষয়টি ভেবে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।